ভাবুন তো, ইরানের অনেক ভেতরে একটা আমেরিকান ফাইটার জেট, একটা F-15E শুট ডাউন করা হলো। আর ঠিক এই একটা ঘটনা থেকে শুরু হলো এমন এক রেস্কিউ মিশন যা কিনা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম জটিল আর দুঃসাহসিক একটা অভিযান। চলেন আজ সেই শ্বাসরুদ্ধকর গল্পটাই শোনা যাক। মিশনটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা বোঝানোর জন্য তৎকালীন আমেরিকান প্রেসিডেন্টের একটা কথাই যথেষ্ট। তিনি বলেছিলেন, এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সাহসী উদ্ধার অভিযানগুলোর একটা। মানে বুঝতেই পারছেন, এর ঝুঁকি আর স্কেলটা ছিল একদম অন্য লেভেলের। তো গল্পের শুরুটা হচ্ছে দক্ষিণ ইরানের আকাশে। একটা মার্কিন যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে আনা হয়, আর সাথে সাথেই একটা মারাত্মক আন্তর্জাতিক সংকট তৈরি হয়ে যায়। এই বিমানটা ছিল একটা S-15E স্ট্রাইক ইগল। এটা একটা 2-সিটার জেট, মানে দুজন মিলে চালায়, একজন পাইলট আর তার সাথে একজন ওয়েপন সিস্টেমস অফিসার, যাকে ছোট করে বলে WSO। পুরো গল্পটা কিন্তু এই দুজন মানুষকে ঘিরে, আর এই স্পেসিফিক বিমানটা এসেছিল ইউকের RAF লেকেনহিথ থেকে। যখন বিমানটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে ওটা আর কোনোভাবেই উড়বে না, তখন ক্রুদের সামনে একটাই পথ খোলা থাকে। একটা ভীষণ কঠিন, বলা যায় নির্মম সিদ্ধান্ত নিতে হয় তাদের। সেটা হলো ইজেক্ট, মানে বিমান থেকে বেরিয়ে আসা। আচ্ছা, এই ইজেকশন জিনিসটা কিন্তু সিনেমার মতো সহজ না। এটা একটা সাংঘাতিক আর জটিল প্রক্রিয়া। পাইলট যেই হ্যান্ডেলটা টানে, সাথে সাথে প্রথমে পেছনের সিটে থাকা WSO ছিটকে বেরিয়ে যায়, আর তার ঠিক মিলি সেকেন্ডের মধ্যে পাইলট নিজেও ছিটকে বেরোন। মানে আক্ষরিক অর্থে তাদের ককপিট থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আর তখন তারা ঘণ্টায় ৩০০ মাইলেরও বেশি গতির বাতাসের একটা দেয়ালে গিয়ে ধাক্কা খায়। এই যে ধাক্কাটার কথা বললাম, সেটার জোরটা একটু কল্পনা করার চেষ্টা করেন। নিজের শরীরের ওজনের ২৫ গুণ বেশি, হ্যাঁ 25G ফোর্স। এই সময় যদি বসার ভঙ্গি এক চুলো এদিক ওদিক হয়, তাহলে এই প্রচণ্ড চাপে শরীর ভেঙে যেতে পারে, মারাত্মক ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ইজেক্ট তো তারা করল, কিন্তু এরপর ওই আকাশে দুজনের ভাগ্য যেন দুটো ভিন্ন পথে চলতে শুরু করে। আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। দুজনের ভাগ্য ছিল একদম দুই মেরুর। পাইলট গিয়ে নামলেন একটা খোলা জায়গায়, যেখানে তার রেস্কিউ বিকনের সিগন্যালটা খুব সহজেই ধরা পড়ছিল। কয়েক ঘন্টার মধ্যেই তাকে উদ্ধারও করে ফেলা হলো। কিন্তু অন্যদিকে WSO গিয়ে পড়লেন এক দুর্গম পাহাড়ি এলাকায়। তিনি আহত, একা, আর তার বিকনের সিগন্যালটাও ঠিকমতো কাজ করছে না। মানে তিনি শত্রুদের এলাকায় একেবারে একা আটকা পড়ে গেলেন। এরপরই শুরু হলো আসল খেলাটা। একটা বিশাল সার্চ অপারেশন, যেটা ছিল সময়ের বিরুদ্ধে একটা দৌড়ের মতো। একদিকে আমেরিকান রেস্কিউ টিম আর অন্যদিকে ইরানিয়ান বাহিনী। দুই পক্ষই একযোগে এগোচ্ছে ওই নিখোঁজ WSOর দিকে। WSOকে ধরার জন্য কারা মাঠে নেমেছিল জানেন? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, মানে IRGC। সাথে ছিল বাসিজ নামের একটা বিশাল মিলিশিয়া বাহিনী। এখানে শেষ না, তাকে ধরিয়ে দেওয়ার জন্য বড়সড় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। আর পুরো এলাকাটা ঘিরে ফেলা হয়েছিল অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম দিয়ে, মানে পালানোর কোনো পথই খোলা ছিল না। এখন প্রশ্ন হল, WSO তো তার রেস্কিউ বিকন চালু করেছিলেন, তাহলে আমেরিকানরা তাকে খুঁজে পাচ্ছিল না কেন? সমস্যাটা কোথায় হচ্ছিল? কারণটা ছিল ওই এলাকার ভূগোলে। WSO নিজেকে লুকানোর জন্য একটা গভীর গিরিখাতের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আয়রানি হল, যে জায়গাটা তাকে শত্রুদের থেকে আড়াল করছিল, সেটাই তার রেস্কিউ বিকনের সিগন্যালকেও আটকে দিচ্ছিল, ফলে উদ্ধারকারী বিমানের কাছে সেই সিগন্যাল পৌঁছাচ্ছিলই না। আর ঠিক এই সময়ে এন্ট্রি নেয় CIA। তারা একটা 2-prong স্ট্র্যাটেজি নেয়, মানে দুটো চাল একসাথে দেয়। প্রথমটা ছিল ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ। ইরানে ইচ্ছে করে একটা ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হলো যে WSO নাকি আগেই ধরা পড়ে গেছে। উদ্দেশ্য ছিল ইরানিদের সার্চ পার্টিকে কনফিউজড করে দেওয়া, তাদের স্লো করে দেওয়া। আর দ্বিতীয় দিকে তারা এমন সব অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে যা দিয়ে মিলিটারি যন্ত্রপাতি যেখানে ফেল করেছিল, সেখান থেকেও ওই দুর্বল বিকেন সিগন্যালটাকে খুঁজে বের করা সম্ভব হয়। সিগন্যালটা পাওয়া মাত্রই শুরু হলো আসল রেস্কিউ অপারেশন। সেই যে বলা হয়েছিল অন্যতম দুঃসাহসিক অভিযান, এবার সেটারই পালা। শত শত সৈন্য, কয়েক ডজন বিমান, সবাইকে পাঠানো হলো শত্রুদের এলাকার অনেক গভীরে।
এটা শুনলে হয়তো বিশ্বাসই হবে না, আমেরিকানরা ইরানের ভেতরেই দুটো C-130 ট্রান্সপোর্ট প্লেন ল্যান্ড করিয়ে একটা গোপন ফরওয়ার্ড অপারেটিং বেস বানিয়ে ফেলেছিল। শত্রুর মাটিতে বেস বানানো এর চেয়ে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আর কী হতে পারে? কিন্তু যখন মনে হচ্ছিল মিশনটা সফল হতে চলেছে, ঠিক তখনই ঘটল এক বিরাট বিপর্যয়। পরিস্থিতি এমন দিকে মোড় নিল যে যারা উদ্ধার করতে গিয়েছিল তাদেরকেই উদ্ধার করার দরকার হয়ে পড়ল। মিশনের জন্য সবচেয়ে জরুরি যে দুটো C-130 প্লেন ছিল সেগুলো বালির মধ্যে ফেসে যায় আর টেক অফ করতে পারছিল না। সহজ কথায় পুরো রেস্কিউ টিম এবার শত্রুর এলাকায় আটকা পড়ে গেল। এখন এই সমস্যার যে সমাধানটা বের করা হলো সেটা ছিল আরও বেশি ভয়ঙ্কর আর প্রায় অবিশ্বাস্য। আমেরিকা কি করল জানেন? ওই একই জায়গায় আরও 3টা C-130 প্লেন পাঠিয়ে দিল। নতুন প্লেনগুলোতে সব স্পেশাল ফোর্স আর সৈন্যদের তুলে নেওয়া হলো, আর তারপর ওই যে দুটো প্লেন বালিতে আটকে ছিল সেগুলোকে এয়ার স্ট্রাইক করে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো, যাতে শত্রুদের হাতে কিছুই না পড়ে। কিছুদিন পর ইরানের মিলিটারি কিছু ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে, আর তারা দাবি করে যে এটাই সেই ভূপাতিত F-15E ফাইটার জেটের ধ্বংসাবশেষ। কিন্তু মিলিটারি অ্যানালিস্ট মাইকি কের মতো বিশেষজ্ঞরা ছবিগুলো দেখেই বলে দেন, না, এটা F-15E এর ধ্বংসাবশেষ হতেই পারে না। তাহলে প্রশ্নটা হলো, ধ্বংসাবশেষগুলো কিসের ছিল? আসল সত্যিটা হলো, ওই ধ্বংসাবশেষগুলো ছিল সেই দুটো আমেরিকান C-130 প্লেনের, যেগুলোকে ইচ্ছে করে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কারণ একটাই, যাতে প্লেনের কোনো সেন্সিটিভ টেকনোলজি শত্রুর হাতে না পড়ে। এটা আমেরিকান মিলিটারির লিভ নাথিং বিহাইন্ড পলিসির একটা পারফেক্ট উদাহরণ। মানে পেছনে কিছুই ফেলে আসা যাবে না। এত কিছুর পরেও মিশনটা কিন্তু সফল হয়েছিল। এবার চলুন এই ঘটনার মানবিক দিকটা একটু দেখি আর এর ঐতিহাসিক গুরুত্বটা বোঝার চেষ্টা করি। ওই নিখোঁজ WSOর জন্য 48 ঘন্টার সময়টা কেমন ছিল একবার ভাবুন। প্রথম কয়েক ঘন্টা অ্যাড্রেনালিনের জোরে কেটে যায়। ট্রেনিংয়ে যা শিখেছেন সে অনুযায়ী নিজেকে লুকানো, নিরাপদ থাকার চেষ্টা করা। কিন্তু 24 ঘন্টা পর যখন শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, তখন দ্রুত উদ্ধারের আশাও কমতে থাকে। 48 ঘন্টার মাথায় মানসিক চাপ যখন চরমে, যখন সব আশা প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে রেস্কিউ টিম তার কাছে পৌঁছায়। এই মিশনটা এমন এক জায়গায় সফল হয়েছিল যেখানে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। এটা নিঃসন্দেহে অসাধারণ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আজকের এই অ্যাডভান্সড ড্রোন আর রিমোট ওয়ারফেয়ারের যুগে মানুষের জীবন এমন ঝুঁকিতে ফেলে এত সাহসী উদ্ধার অভিযানের ভবিষ্যৎ আসলে কি? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।